দেখুন, আমি আবার বলছি, এরা ভোটার তালিকার ভোটার একদম। মানে আমি বলছি, তালিকা দেখলে এদের ন্যায্য ভোটারই মনে হবে, কিন্তু কাহানি মে টুইস্টটা কোথায়, যে ওই এলাকায় যত রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি, প্রত্যেকের প্রতিনিধিদের সঙ্গে এই তালিকা নিয়ে আমরা দেখা করেছি। তারা বলেছেন, সাধারণত এই দুটো দল, অন্তত তৃণমূল এবং বিজেপি তো কোনো বিষয়ে একমত হন না, তারা একমত যে কোনো দিন ওই এলাকায় এই নামে কোনো ব্যক্তি ছিলেনই না। অর্থাৎ ভোটার তালিকায় জল আছে এবং সেই জল বাদ দেওয়া প্রয়োজন। সেই জল এবার কালীগঞ্জের মতো সাধারণভাবে বাদ দিয়ে 6000 বাদ দেওয়া হবে নাকি এসআইআর করা হবে, সেটা ভিন্ন প্রশ্ন এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়, সে নিয়ে হবে। কিন্তু ভোটার তালিকায় যে ভূত আছে, ভুয়ো ভোটার আছে এবং একেবারে বেশ বড় একটা অংশের বেনজল আছে, এই প্রতিবেদন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমার পরবর্তী বক্তা রাজস্বী লাহিড়ীর কাছে যাব। ওর দল অন্তত তৃণমূলের মতোই স্বীকার করেছেন যে এই মঙ্গলকোটের এই সব এলাকায় সত্যি সত্যি এই নামে কেউ কোনোদিন ছিলেনই না। এইটাই হচ্ছে সংশোধনের প্রয়োজনীয়তা, পিরিয়ড। ধন্যবাদ সুমনদা, শুভ সন্ধ্যা সকলকে। সুমনদা, গত পরশুদিন এবিপি আনন্দর এই স্টুডিওতে যখন আমি এসে এই সেই কেসি নাগের গল্পটা মনে আছে, সেই রমেশ অধিকারী আসল যার বাবার নাম পলাশ অধিকারী ধরা পড়েছেন, কিন্তু পলাশবাবু বলছেন যে না, মাফ করবেন, রমেশবাবু হচ্ছেন বাবা, পলাশবাবু হচ্ছেন ছেলে। রমেশবাবু বলছেন যে না, আমার পলাশ নামের কোনো ছেলে নেই। তো ঠিক সেই জিনিসটাই তোমরা এখন দেখালে। শুরু করছি। দেবাংশু বললেন বিজেপি বাংলা বোঝে না, বিজেপি বাংলা ভাষায় আপত্তি আছে। হ্যাঁ সত্যি তো, আমরা হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা, বাম্বা বাম্বার বাংলা শব্দের অর্থ কী এবং এর প্রয়োজনীয়তাটা কি, এটা আমরা সত্যি বুঝি না। হয়তো আপামর বাঙালিরা অনেকেই বলেছেন যে তারাও বুঝতে পারেন না। তো ভয় নাকি এখান থেকে, ভয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যখন তিনি বলছেন যে সরকারি কর্মচারীরা ভোটের আগেও সরকারি কর্মচারী, ভোটের পরেও সরকারি কর্মচারী। যখন প্রশান্ত বর্মন, ভয় তোমরাও দেখাচ্ছ যে জেলে কতজন বিহারে জেলে আছে সেটা বলাও ভয় দেখানো, একই রকম। আপনারা করুন, কোন রাজ্য সরকারি কোন রাজ্য সরকার বা কোন সরকারের চাপে পড়ে ভুয়ো ভোটার তালিকা তৈরি করে, এই যে কথাটা আজকে জয়ন্তদা একটু আগে বললেন ব্যাখ্যা করে দিয়ে, যে ভায়োলেশন অফ ডেটা সিকিউরিটি। কেন? কারণ অ্যাকাউন্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়াটা তৃণমূলের একেবারে পেটেন্ট জায়গা। পার্লামেন্টের লোকসভার তিনি একজন এমপি দিয়ে দিচ্ছেন আমেরিকা, দুবাই, হংকং সমস্ত জায়গায় পাসওয়ার্ড চলে যাচ্ছে লোকসভার পাসওয়ার্ড। আর ঠিক তেমনি ভাবে ভোটার আইডি কার্ডের ভোটারের নাম তালিকা ঢোকানোর পাসওয়ার্ড আইডিও বেরিয়ে যাচ্ছে তৃণমূলের ডাক থেকে। তো এইখান থেকে বুঝতে হবে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন। যদি আমরাই ভয় দেখাই তাহলে বিডিও WBCS অফিসার উত্তরবঙ্গে প্রশান্ত বর্মন দাঁড়িয়ে কি বলছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া বন্ধ করে দাও, রাস্তা তৈরি করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নিয়েছেন? অ্যাকশন নেননি এখনো অবধি। এর আগে আমি কি বলেছিলাম দাদা? এর আগেও বলেছিলাম যে নামগুলো পরিবর্তন কিরকম ভাবে হচ্ছে। মোহাম্মদ ইব্রাহিম হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এসে রিক বণিক, হাসান আলী, শেখর রায়, সইফ আলী খান, বিজয় দাস, প্রিয়া খাতুন, অদিতি পাত্র, রবি শর্মা, সেলিম মাতব্বর, নারায়ণ অধিকারীর আসল নাম নুরুল হক। একদম টেলিভিশনের চ্যানেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা হয়েছে। তাই জন্য বাংলা বাঙালির ওপর আমরা বাংলা বিরোধী বলবেই। কৌস্তব দাও অনেক কথা বললেন, দারুণ সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটা বাজলো কানের মধ্যে, কিন্তু মনে পড়ে গেল টিএন সেশনের সেই কথাটা, নো ভোটার আইডি কার্ড নো ভোট। হাঁটু গেড়ে জ্যোতিবাবুদেরকে বাধ্য হয়েছিলেন এটা মেনে নিতে। বিধানসভায় কম লড়াইতে যাননি, তো এই লড়াইটা এটা হয়েছিল, তাই জন্য তাদের আপত্তি থাকবে। তো যাই হোক, বাংলা ভাষা নিয়েও কৌস্তবদা অনেক কথা বললেন, অনেক কিছু বললেন, বাংলাভাষী বাংলাদেশি, কিন্তু আমরা এখনো অবধি জানি না যে ইলামিত্র, শ্যামল চক্রবর্তী, প্রশান্ত সূরদেরকে কেন সেই এক ভাষা থাকা সত্ত্বেও চলে আসতে হলো। আমি জ্যোতিবাবু বুদ্ধ ভট্টাচার্যের নামটা দিচ্ছি না। আসল কথাটা দুপক্ষই চেষ্টা করছে, সিপিএম এবং তৃণমূল, ওই সেই সত্যজিৎ রায়ের ভাষায় চন্দ্রবিন্দুর চ, বিড়ালের তালব্য স আর রুমালের ম। কৌস্তব, আমরা জানি যে বিজেপিকে কথা বলতেই হবে। আমি আবার বলছি যে রিভিশন করতে হবে ভোটার লিস্ট, কিন্তু ভোটার লিস্টের সাথে রিভিশনের নাম করে অনুপ্রবেশকারী বাঙালি ইস্যু, বিজেপির গভর্নমেন্ট যত বাংলাভাষীদের উপর আক্রমণ করবে তত পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের লাভ হবে, বাইনারি তৈরি হবে, প্রতিদিনের রুটি রুজি কর্মসংস্থানের ইস্যু সামনে থেকে সরিয়ে যাবে। বাইনারি কে বলছে আমি জানি না, কারণ আপনি তো মনে হলো যখন কৌস্তব বললেন, আমার মনে হলো যে ওই নদীর রচনা লিখতে গিয়ে গরুর রচনা লিখলেন।
বাবাকে আব্বা বলো, বাবাকে আম্মি বলো, বন্ধুকে কি বলো, দোস্ত বলো, প্রশান্ত সবাই আছে নিউজ বলেছে, এই হচ্ছে বিজেপি, রাজশ্রী সিপিএম কি আমরা জানি, সিপিএম হচ্ছে কাছেরও পানি কি? না, দুটো কথা হয়ে গেছে দুজন মিলে চিৎকার করলে কিচ্ছু হবে না। আমি বলছি সুমনদা এতক্ষণ বিজেপির প্রতিনিধি এতক্ষণ বিজেপির প্রতিনিধি প্লিজ প্লিজ আমি আমি বলছি বিজেপির প্রতিনিধি এতক্ষণ পাসওয়ার্ড নিয়ে অনেক কথা বললো, এখন আমেরিকা থেকে একজন এমন পাসওয়ার্ড নিয়েছে যে একজনের মুখ খোলা বন্ধ হয়ে গেছে, না আমি নিচ্ছেন না, যাই হোক সেসব পাসওয়ার্ড আমি যাই না। আমি যেটা বলছি দিদি আমি তোমার সময় বলিনি, আমি তোমার সময় বলিনি, আমি তোমার সময় কথা বলিনি, সুইচ অফ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপরেই সাভারকার এবং সাভারকার নিয়ে সেই পুরনো বিতর্ক আমি যাবই না। হ্যাঁ আমি বলছি সুমনদা যে কথাটা নিয়ে মেইনলি আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি বললেন এই প্রতিবেদনটা দেখালে আলোচনার কোনো অবকাশ থাকবে না। আমি যেটা একটা কথা বলতে চাইছি, এই যে এগুলো যে দেখানো হচ্ছে না, ধরুন তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন তিনিও বলছেন ওদেরকে ওখানে দেখেননি, বিজেপির প্রতিনিধিও বলছেন ওখানে দেখেননি। ঠিক এই বিষয়টা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের প্রোগ্রামটা করেছিলেন। এই বিষয়টা এতে ইন্ডোরের আপত্তি নেই। আমি বলতে চাইছি ভুয়ো ভোটার এই যে নামটা ঢুকলো, আদৌ এদের এখানকার অস্তিত্ব না অন্য কোনো জায়গার অস্তিত্ব আমরা তো জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ সেইগুলোই তো বেছে বার তোমরা দুজন কি ঝগড়া করতে এসছো? ঘুমাও এখানে তোমরা কি? আমি বলছি দেবাংশু দেশের আইন অনুযায়ী এরা কোনো নিয়ম এবং কোনো নিয়ম নেই যে বিজেপি আর তৃণমূল এক বিজেপি আর তৃণমূল একসঙ্গে এক ইস্যুতে একমত হবে তবে সেই নাম বাদ যাবে। ভারতবর্ষে এরকম আইন নেই। আবার বলছি আপনি যে কথাটা বললেন দেবাংশুর অঙ্ক মেনে দেবাংশুর অঙ্ক মেনে এদেরকেও জেনুইন ভোটার বলতে হয় বা ন্যায্য ভোটার বলতে হয় আপনি বললেন। আচ্ছা সুমন আমি একটা কথা বলছি, এখানে আমরা যারা স্টুডিওতে বসে আছি তাদের সঙ্গে সকল ধরুন ভোটার তালিকায় এমন কিছু মানুষ আছে ধরুন মৃত ভোটার, তার নামটা এখনো রয়ে গেছে, ঠিক আছে? তো আপনি যেটা বললেন আমার অঙ্ক অনুযায়ী ওটাও ন্যায্য ভোটার, তাহলে আমি আপনি যে স্টুডিওতে বসে আছি আমাদের আপনি কি নামে অভিহিত করবেন? আপনি কি ন্যায্য ভোটার আমাদের বলবেন? আমি একবার এই বিতর্কের মাঝে কেন বিতর্কটা শুরু হলো কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার দেখিয়ে দিই। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। আমি আবার বলছি দেবাংশু একটা ভোটারের নামও যাতে বাদ না যায়, তুমি তাতে ন্যায্য ওয়ার্ডটা বসিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। তুমি পার্টির মুখপাত্র হিসেবে বসাতেই পারো, কিন্তু আমি বলছি তাতে ন্যায্য বললে তো এই বিতর্কই হতো না। যার বক্তব্য আপনি শোনাচ্ছেন তিনিই তো 6 দিন আগে বসিয়েছেন। 6 দিন আগে শুনে আজকের বক্তৃতা নিতে হবে। আমি বলছি আমাদের ছোটবেলায় না একটা ওদের আমল ছিল, বাম আমলে ভয়ঙ্কর একটা জিনিস হতো। সরকার একটা অঙ্ক বই দিত, যে অঙ্ক বইটা কিছুতেই নির্দিষ্ট সময় স্কুলে পাওয়া যেত না, সরকারি স্কুলে কলেজ স্ট্রিট থেকে কিনতে হতো। একটা থাকতো যে তার সঙ্গে একটা ছাত্রবন্ধু না নিলে আপনি সরকারি বই পাবেন না। বছরের পর বছর এই সিস্টেম হয়ে গেছে। দেবাংশুর কথা অনুযায়ী আমার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ শুনতে গেলে সেটা বুঝতে গেলে আমার 6 দিন আগে এবিপি আনন্দ আর্কাইভে বসে শুনতে হবে যে 6 দিন আগে উনি জেনুইন শব্দটা বলেছেন, ওই জন্য আমার জুড়ে নিতে হবে আজকের বক্তৃতার সঙ্গে। আমি এটা বলতে চাই 1 মিনিট নাও। আচ্ছা থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন 6 দিন আগে যখন জেনুইন শব্দটা ইউজ করলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বিষয়টা নিয়ে আমি ডিবেটে বলতে পারতাম, যদি শুনতে পেতাম মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্যর কোনো একটা সম্পূর্ণ বিপরীতার্থক শব্দ ব্যবহার করে পুরো ব্যাপারটাকে 180 ডিগ্রি সুমেরু কুমেরু করে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার আর ন্যায্য ভোটার আকাশ পাতাল দুটো এক কেন? আমি আবার তাই বলছি, এইবার শুনো, একটা ভোটারও নাম জানি বাদ না, একটা ভোটের নামও জানি ভোটারের নামও জানি বাদ নাই। এক দ্বিতীয় যেটা সেটা হলো আমার দেহের উপর দিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে ভোটার শব্দটা যখন বলছি আমি তখন কিন্তু তার মধ্যে মৃত থেকে শুরু করে মানে ডবল এন্ট্রি ভোটার থেকে শুরু করে মানে অনুপ্রবেশকারী ভোটার থেকে শুরু করে সবাই থাকছে।
এবং এরাই কিন্তু ফলস ভোট। এই যে আমাদের রাজ্যে ধারাবাহিকভাবে আমরা জানি যে শাসক দলে যেহেতু প্রশাসন কাছে থাকে এবং ম্যান পাওয়ার বেশি থাকে, অর্থাৎ সংগঠন থাকে, দিনের শেষে কিন্তু আমার এক সেকেন্ড, আমার দ্বন্দ্বটা দেবাংশু শোনো, না 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 দু লাইন দেবো না, তার কারণ হচ্ছে দেখো, না না তার কারণ হচ্ছে এক সেকেন্ড প্লিজ, দুজনকেই আমি অফ করলাম। দেখুন আমার বিভ্রান্তিটা আরো বাড়লো। তার কারণ দেবাংশু আমার 6 দিন আগে ফিরে যেতে বলছে। আচ্ছা ভুল করে ধরুন আমি যদি 9 দিন আগে ফিরে যাই, মানে ধরুন 28 তারিখ ফিরে যাই, 28 তারিখ মুখ্যমন্ত্রী ঠিক এই ইস্যুতে কি বলেছিলেন, মানে কেন আমি 6 দিনের বক্তৃতাটা ধরবো, 6 দিন আগেরটা 9 দিন আগেরটা ধরবো না, এও এক রহস্য। কিন্তু ঠিক কি বলেছিলেন গত 28শে জুলাই দেখুন। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার, এটা শুনবো না রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন। আমি বলছি আমি 6 দিন আগে যাব, 9 দিন আগে যাব না। সুমনদা আপনি তো এই চ্যানেলে রোজ 2005-এও যাচ্ছে লোকসভায়। আমি বলছি যদি 2005 অবধি যেতে পারেন, 6 দিন আগে যাওয়া যাবে না? আপনি তো 9 দিন আগে কেন যাব না? 9 দিন আগে কেন যাব না? 9 দিন আগে ব্যাপারটা পুরো 9-6 হয়ে যাচ্ছে, তার আগে রাজশ্রী খুব দ্রুত। 9 দিন কেন, আমি আরো একটু পেছনে যেতে রাজি আছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেহের ওপর দিয়ে যেতে হবে ভোটার, দেবাংশুও বলেছিল কালীঘাটের চৌকাঠে শুয়ে থাকবো কিন্তু মুকুলকে ঢুকতে দেব না। বিজেপি কি ইস্যুর অভাব পড়ে যেখানে দেবাংশুর বাবা দেবাংশু চৌকাঠ তুলতে হবে? দেখুন এর পরে যেটা হবে সেটা হচ্ছে এইচজি ওয়েলস একেবারে কবর থেকে উঠে এসে বলবেন যে টাইম মেশিন উপন্যাসটা আমি আর লিখবো না, আপনারা ছেড়ে দিন আমায়। কিন্তু জোকস অ্যাপার্ট, এইখানে আমি আমার পরের প্রতিবেদন যেইখানে আমি বলছি আপনি আচরি ধর্ম পরের শিখাও, আপ্তবাক্য। কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল এবং বিজেপির নেতারা তারাই যদি দেখা যায় যে দুটো জায়গায় করে পরিচয়পত্র রেখে দিয়েছেন, তারা ভোটটা কোথায় দেবেন? আমি বলছি যখন নৈতিকতার শিক্ষাটা এত বিতর্ক হচ্ছে তখন প্রত্যেকের কি নিজেদেরও চেক করা উচিত নয় যে দুটো জায়গায় আমার ভোটার কার্ড নেই, তো আমি দুটো জায়গায় ভোট দিতে তো পারবো না, একটা জায়গায় দেব অন্য জায়গায় আমার ভোটটা মিসইউজ হবে না তো? এই প্রশ্ন উঠছে তার কারণ একাধিক রাজনৈতিক পদাধিকারীর দুটো জায়গায় ভোটার কার্ড, সাধারণ মানুষের কথা আমি বাদই দিলাম। দেখুন একই লোক কিন্তু নাম রয়েছে একাধিক ভোটার তালিকায়। ভোটার তালিকায় এমন গড়মিলের অভিযোগে নাম জড়ালো হুগলির তৃণমূল ও বিজেপির দুই দলের দুই নেতার। ইনি হুগলির ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলর কবিরুল আলম। ভোটার তালিকায় দু জায়গায় দুটি পৃথক ক্রমিক নম্বরে তার নাম। এটা শুধু একটা উপলক্ষ পেলেন কবিরুল আলম, এরকম বাংলার বুকে হাজার হাজার কবিরুল আলম আছে। সর্বোচ্চ নেত্রী, যার নেতৃত্বে এতদিন ইলেকশন কমিশন লোকালে কাজ করেছে, তার নির্দেশ ছাড়া এই জিনিস হতে পারে না। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকে, একটা মানুষের একটা জায়গাতেই নাম থাকবে আর একটা জায়গার নাম অটোমেটিক্যালি কেটে যাবে। এটা কেন কাটেনি আমি জানি না। এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিহারের তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গেও ডানকুনি পুরসভার কাউন্সিলর কবিরুল আলমের ভোটার তালিকায় দুটি জায়গায় নাম জলজল করছে। তবে এই হুগলিতেই এক বিজেপি নেতার নামও দেখা গেছে দুটো আলাদা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়। গত বিধানসভা ভোটে চাপদানির বিজেপি প্রার্থীর বুথ এজেন্ট ছিলেন পরাগ মিত্র। চাপদানি ও শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতে তার নাম রয়েছে। আমি প্রশ্ন করতে চাই শুভেন্দু বাবুকে, আপনি এক্ষেত্রে কি বলবেন? আপনার বিজেপির নেতার দু জায়গায় নাম, তৃণমূলকে বদনাম করার আগে নিজেদেরটা একটু ঘেটে দেখুন কোথায় কি আছে। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে কিন্তু নামটা কাটিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আমি নিজে দাঁড়িয়ে থেকে 8 নম্বর না 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, ফিল আপ করে দাঁড়িয়ে ওটা কাটিয়ে দিয়ে চলে এসেছে। পশ্চিমবাংলার যে মানুষগুলো ইলেকশন কমিশনে বসে তার দায়িত্ব নেওয়ার মতো কাজ করছে। রিক্রুটেড বাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু আর রিক্রুটেড নয়। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এক ব্যক্তির নামে দুটি ভোটার কার্ডের সন্ধান মিলেছে। একটি কার্ডে নাম গুণধর নস্কর, আরেকটিতে করিম সর্দার। একটি ভোটার কার্ডে বাবার নাম পাঁচু নস্কর, আরেকটিতে আবার বাবার নাম হয়ে গেছে কুত্তুস সর্দার। হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমি এফিডেভিট করেছি আমাদের প্রতিবেশী, তার দিয়ে বাবা সাজিয়ে করেছি, 1.5 টাকা দিয়েছি। এমন গরমিল আরো কত আছে? সব গরমিল খুঁজে কি তা দূর করা যাবে?
সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরবর্তী বক্তা অর্ণবের কাছে যাব। একটা বিষয় আমার মনে হয় যে প্রত্যেকের একমত হওয়া উচিত, সেটা হচ্ছে ভোটার তালিকার সংশোধন প্রয়োজন। সেটা এসআইআর, সেটা সাধারণ সংশোধনী। এই মুহূর্তে এসআইআর প্রসঙ্গ সুপ্রিম কোর্টে আছে, তারা বিচার করবেন। কিন্তু সংশোধন ছাড়া আমাদের রাজ্যে বা যে কোনো রাজ্যে আগের তালিকা অনুযায়ী ভোটার কার্ড কাউকে বাদ না দিয়ে করাটা আত্মঘাতী সিদ্ধান্ত শুধু নয়, একটা সম্পূর্ণ বড় মাপের জালিয়াতিকে মেনে নেয়া। আমি জানি না একমত হবে কিনা। সুমনদা, আপনার সঙ্গে আমি এই জায়গায় একমত যে ভোটার তালিকায় যদি মৃত নাম থাকে, ভোটার তালিকায় যদি এক জায়গা থেকে এক জায়গায় চলে গেছে, কেউ তার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আর সে সেখানে থাকে না এবং আর সে ফিরবে না, এরকমও যদি কেউ থাকে, স্বাভাবিক, তো অবশ্যই বাদ দেওয়া উচিত। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই জায়গা থেকে সেটা হচ্ছে যে এই এসআইআরটা যে পদ্ধতিতে এবার করা হচ্ছে, 23 বছর আগে যখন এসআইআর করা হয়েছিল সেই সময়কার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা এই মুহূর্তে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে নেই। কেন নেই? তার কারণটা হচ্ছে সেই সময় এই নাগরিকত্ব যাচাইয়ের কোনো প্রসঙ্গ সেখানে ছিল না। এইবার যেটা করা হচ্ছে সেটা ঘুরপথে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ ইলেকটোরাল সিস্টেমটাকে ব্যবহার করে একটা সিস্টেমেটিক ভোটবন্দি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টাটা বোঝা যাচ্ছে পরপর যখন 240 আটকে গেল গত বছর বিজেপি, যখন আপকিবার 400 পার হলো না, দুটো রাজ্যে আমরা দেখেছি রাতারাতি 5-6 মাসের মধ্যে একটা জায়গায় 49 লক্ষ, একটা জায়গায় মহারাষ্ট্রে আর দিল্লিতে আমরা দেখেছি 18 লক্ষ হঠাৎ করে এরকম ভাবে ভোটার বেড়ে গিয়েছিল। আবার এখানে এইটুকু মানতে আমার কোনো অসুবিধা নেই। আমি মনে করি না নির্বাচন কমিশন প্রশ্নের ঊর্ধ্বে একটা সংস্থা বা এমন কাজ করে এসে তাদের প্রশ্ন করা যায় না, তা নয়। কিন্তু আমি বলছি এই একই কথা তো বিহারের এসআইআর এর ক্ষেত্রে বলা হয়েছিল। আজকে 6 দিন হয়ে গেল, 15টা লোককে কোনো রাজনৈতিক দল প্রেস কনফারেন্সে নিয়ে বলতে পারেনি যে এরা দেখুন নাম কাটা গেছে, অথচ এরা জেনুইন ভোটার। এখনো পর্যন্ত বিহারের বিস্ময়কর ফাইনাল তালিকাটা বেরোবে, 1 মাস সময় আছে, সেখানে একদম পুরো তালিকাটা বেরোবে। কিন্তু তার আগে বেশ কিছু কিন্তু তর্ক উঠে এসেছে, বেশ কিছু তথ্য উঠে এসেছে। আমি জাস্ট 2-1টা তথ্য দিচ্ছি। জানুয়ারি মাসে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে, জানুয়ারি মাসে তারা ঘোষণা করেছিলেন বিহারে সমস্ত মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়ে গেছে। হঠাৎ 6 মাসের মধ্যে দেখতে পেলাম 22 লক্ষ মৃত ভোটার। কোথা থেকে এলো 22 লক্ষ মৃত ভোটার? মাঝখান থেকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 243টা শিখ, তার মধ্যে 53টা শিখে দেখা যাচ্ছে বাদ গিয়েছে 65% মহিলার নাম। এই যে বারবার করে বলা হচ্ছে যে প্রান্তিক মানুষ, মহিলা, মুসলিম, দলিত, এদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, যারা কিনা ওখানে যারা রয়েছে বিরোধী শক্তি, বিজেপির বিরোধী শক্তি, তাদের কমিকে ভোটার, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এরকম একটা সন্দেহ তৈরি হচ্ছে। এই সন্দেহের জায়গাটা এটা মানতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলছি বিহারে একটা বিরোধী দল নেই যারা এই 22 লক্ষর মধ্যে 22 জন ভোটারকে নিয়ে বলতে পারে যে হুজুর এই দেখুন সুপ্রিম কোর্ট চেয়েছে যে হুজুর এই দেখুন এরা বাদ গেছে। সুমনদা, আজিত আনজুম সামনে বিএলওদের ইন্টারভিউ নিয়েছেন, তারা বলেছে আমরা যাচাই না করে নাম বাদ দিয়েছি। আমি সংবাদ মাধ্যম রিপোর্টের কথা বলছি না, আমি বলছি বিহারে কি একটা বিরোধী দল নেই? আমি তোমায় বাড়তি সময় দেবো অর্ণব। আমি বলছি 29শে জুলাই উত্তপ্ত হতেই পারে। 29শে জুলাই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি একেবারে স্পষ্ট ভাষায় বললেন, ইফ দেয়ার ইজ আ মাস এক্সক্লুশন উই উইল ইমিডিয়েটলি স্টেপ ইন, ব্রিং 15 পিপল সেইং দে আর অ্যালাইভ। আমি বলছি এইটা বলেছেন 29শে জুলাই। তারপরে একটা বিরোধী দল, অর্ণব তুমি আমায় বলো, যে তেজস্বী যাদব 15 জনকে নিয়ে বলেছেন 22 লক্ষ, বা রাহুল গান্ধী যে 22 লক্ষ নামের মধ্যে এরা বাদ গেছেন, এরা আমাদের সঙ্গে। এটা তো দেখলাম না। আমি দুটো তথ্য আপনাকে দিতে চেয়েছিলাম। তোমার বাকি কোনো বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত নই। দেখা যাচ্ছে 10টা জেলা হচ্ছে, তার মধ্যে 5টা জেলা হচ্ছে মুসলিম মেজরিটি, পূর্ণিয়া, কিষানগঞ্জ, মধুবনী, ভাগলপুর, সীতামারি। এই 5টায় যাদের নাম বাদ দিয়েছে ম্যাক্সিমামটা হচ্ছে মুসলিম মেজরিটির জায়গা। আরো একটা তথ্য বলছি, যে ভোটার কেন্দ্রগুলোতে বাদ দিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ছিল হচ্ছে সিপিআইএম এর লিবারেশন। বাদ দিয়েছে, তোমার কথা অনুযায়ী বাদ দিয়েছে, খুন তো করেনি। তারা কোথায়? তারা সামনে আসছেন না কেন? বিরোধী দলগুলোকে নিয়ে আসছেন না কেন? এবার যে এসআইআর করা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এই রাজনৈতিক উদ্দেশ্য যদি ইলেকটোরাল সিস্টেম ব্যবহার করে কেউ করে, কোন একটি দল করে, তাহলে তার বিরুদ্ধে লড়াইটা রাজনৈতিক ভাবেই হবে। আজকে আমরা যখন দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে না, সুপ্রিম কোর্টে হবে, রাজনৈতিক ভাবে কেন হবে? সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ দিয়ে হবে। মাননীয়, আমি বলছি আমরা তোমার এখানে যারা আছি প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত সুপ্রিম কোর্টে, যেখানে মাননীয় বিচারপতি এই কথা বলেছেন যে 15 জনকে নিয়ে আসুন, আমরা ইন্টারভেন করব। কৃষি আইন রদ হয়েছিল ওই রাস্তার আন্দোলন থেকে।
ওইখানে ঘেরাও করে সিংহ সীমান্তে বসেছিলেন কৃষকরা, 700 কৃষক মারা গিয়েছিলেন। ওই আন্দোলন যদি না হতো তাহলে ওই কৃষি আইন কিন্তু রদ হতো না। কোনো কোনো সময় সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা অনুযায়ী রাস্তাই একমাত্র রাস্তা, পদাতিক কাব্যগ্রন্থ 1940 সাল। নিয়মটা কি, 1 মাস সময় দেওয়া হয় যাতে করে বারবার ট্রায়াল এন্ড এররের মধ্যে একদম ফাইনেস্ট টোন অর্থাৎ বিশুদ্ধ ভোটার তালিকা 1 মাস সময় দেওয়া হয়। আমার প্রশ্নটা হচ্ছে রাহুল গান্ধী হোক, তেজস্বী যাদব হোক, সবচেয়ে আমি যার উপর নির্ভর করব প্রশান্ত কিশোর, কারণ আমি প্রশান্ত কিশোরকে ফলো করি, আমার সাথে ওর কথাও হয়। আমি কিন্তু আপনাকে বলছি প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি এই নিয়ে কিন্তু নিবিড়ভাবে যে মাটিতে লেগে আছে, ওরা কিন্তু বিরাট সংখ্যক মানে ফলস ভোটার বা নাম বাদ গেছে বা মৃত ভোটারগুলো ভুল মানে জীবিতকেই মৃত দেখানো হয়েছে, এরকম কিছু প্রমাণ এখনো মেজর কিছু দেখাতে পারিনি। দেখুন আমি বারবার বলছি, বারবার আমি বলছি, আমি বারবার বলছি কিন্তু বললাম ন্যারেটিভটা পশ্চিমবাংলায় ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, কিন্তু আমি আমার প্রশ্ন আমার প্রশ্ন সিপিআইএম 100টা কেস নিয়ে যেতে পেরেছে তেজস্বী যাদব, সে কি দেখুন নিয়ে যেতে পেরেছে? আমি আবার এই বিতর্কে আসবো। তার আগে ভারতীয় রাজনীতিতে একটি নতুন, অনেকে বলছেন জোকারের আবির্ভাব হয়েছে, তার নাম তেজস্বী যাদব। অত্যন্ত দায়িত্ব নিয়ে মামলার ঝুঁকি নিয়ে এই কথাটা বললাম। তার কারণ কি, তিনি প্রকাশ্যে একটা সাংবাদিক সম্মেলন করলেন, করে ইদানিংকালের সব থেকে বড় মিথ্যেটা বললেন যে তার নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। জাতীয় নির্বাচন কমিশন কি করলো, সঙ্গে সঙ্গে তার এপিক নাম্বারটা পাবলিশ করে বলল আপনি সম্পূর্ণ অন্য একটা ভুয়ো এপিক অথবা দ্বিতীয় এপিকটা দেখিয়েছেন, ওটা কি করে আপনার কাছে গেল জানান? তার কারণ এই যে নির্বাচন কমিশনের প্রকাশিত এপিকটা, এই এপিকে এর আগে তেজস্বী যাদব ভোট দিয়েছেন। আমি বলছি যে প্রকাশ্যে প্রথম শ্রেণীর নেতারা এই ধরনের জালিয়াতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠবে কেন? ভারতের যে কোনো প্রান্তের নাগরিক তেজস্বী যাদবের দিকে আঙুল তুলে এই প্রশ্নটা আজকে করবে, তার কারণ ইলেকশন কমিশন একেবারে দুধ এবং জল স্পষ্ট করে দিয়েছে তাদের বক্তব্যে। আমার পরের প্রতিবেদন শ্রীযুক্ত শ্রীমান তেজস্বী যাদবকে নিয়ে। কোথাও তালিকায় নাম থাকা ভোটার বাস্তবে নেই, কোথাও তালিকায় নাম থাকলেও সেই ভোটার আসলে মৃত, কোথাও আবার একই ভোটারের নাম একাধিক ভোটার তালিকায়। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই সামনে আসতে শুরু করেছে ভুরি ভুরি গড়মিলের অভিযোগ। এর আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে এরকমই প্রায় 65 লক্ষ নাম। অন্যদিকে এই প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে আক্রমণ করতে নিজেই মহাফাপড়ে পড়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। নির্বাচন কমিশনের দেওয়া পাল্টা তথ্যের জেরে প্রশ্ন উঠে গেছে তেজস্বী যাদবের দেখানো ভোটার কার্ডের সত্যতা নিয়েই। শনিবার সাংবাদিক বৈঠক করে তেজস্বী যাদব অভিযোগ করেন ভোটার তালিকার বিশেষ সংশোধনে খসড়া তালিকা থেকে তার নাম বাদ গেছে। নাটকীয়ভাবে সাংবাদিকদের সামনে জায়ান্ট স্ক্রিনে নির্বাচন কমিশনের অ্যাপ্লিকেশনে নিজের এপিক নম্বর দিয়ে যাচাইও করেন তিনি। चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। आप ही के सामने हमको बताया लड़का कि आपका नहीं है, हम तो आप ही के सामने, अगर पहले पता होता तो हम तो यही से शुरू करते हैं। ये तो रियल फैक्ट चेक हमने किया है, ये स्थिति है, तो ये क्या मतलब है? ये एप्लीकेशन है, मेरा भी नहीं है, हम चुनाव कैसे लड़ेंगे? কিন্তু এরপর তেজস্বীর অভিযোগ শতাং খারিজ করে নির্বাচন কমিশন যে দাবি করে তা আরো মারাত্মক। তাদের বক্তব্য তেজস্বীর এপিক নম্বর RABO 456228, 204 নম্বর বুথ কেন্দ্রে 416 নম্বরে তেজস্বী যাদবের নাম রয়েছে। কিন্তু তেজস্বী যাদব সাংবাদিক বৈঠকে যে এপিক দেখান তার নম্বর RAB 2916120। এই এপিক কমিশনের কাছে নথিভুক্তই নয়। অর্থাৎ যে ভোটার কার্ড দেখিয়ে লালু পুত্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী সেই কাজের বর্তমানে কোনো অস্তিত্বই নেই। প্রশ্ন হলো, একটা রাজ্যের খোদ বিরোধী দলনেতা কি তাহলে এত বড় মিথ্যাচার করলেন? ভোটের আগেই আত্মঘাতী গোল করে বসলেন। রবিবারই লালু পুত্র তেজস্বী যাদবকে শটান নোটিশ পাঠায় নির্বাচন কমিশন, যেখানে বলা হয় যে ভোটার কার্ডটি তিনি সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন তা কমিশনের কাছে পাঠাতে, যাতে বিষয়টা তদন্ত করে দেখা যায়। বিষয়টা এখানেই থামেনি। জনপ্রতিনিধি হয়েও তেজস্বী যাদব দুটি ভোটার কার্ড ব্যবহার করেন কেন?
এই প্রশ্ন তুলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। তেজস্বী যাদব তো চিৎকার করে ফেসে গেছে, নইলে তো কেউ জানতেই পারতো না যে ওর 2 জায়গায় নাম আছে। ও যদি চুপচাপ থেকে যেত তাহলে টেরই পাওয়া যেত না। অতএব ইতিমধ্যে আমি আপনাকে বলি, শুধু 2 জায়গায় নয়, এক ব্যক্তির নাম 3 জায়গা 4 জায়গাতে পর্যন্ত আছে। এই নামগুলো পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তির নামে এই ফলস ভোটিং এর কাজটা চলছে। ইলেকশন কমিশনের গাফিলতি। ভোটার লিস্টের নাম তোলার সম্পূর্ণ দায়িত্ব যে ম্যানুয়াল আছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনের সম্পূর্ণ দায়িত্ব। নানা রকম কলকবজা নাড়ছে বর্তমান ইলেকশন কমিশন, নানা রকম। আর সেগুলো হচ্ছে বিজেপির নির্দেশে নানা পরিকল্পনা করা হচ্ছে, আমরা বলি ষড়যন্ত্র। এবছরের শেষে বিহারে বিধানসভা ভোট, তার আগে ভোটার কার্ড বিতর্কে লালু পুত্র তেজস্বী যাদবের কার্যত ল্যাজে গোবরে অবস্থা। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জয়ন্ত, এক ব্যক্তি 2 কার্ড, মানে আমি বলছি এর সাধারণভাবে, আমি বাংলাদেশি মডেলের অংশে যাচ্ছি না, প্রতিদিন প্রায় একটার পর একটা ঘটনা এইভাবে আসছে। এটা একটা সংগঠিত অপরাধ যেটা আমাদের নজরে পড়ছে, যেটা অর্ণবদা বললেন যে ইলেকটোরাল সিস্টেমকে ব্যবহার করে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, আসলে তা নয়, উল্টো ইলেকটোরাল সিস্টেমকে ব্যবহার করে নাম তোলা হচ্ছে বেআইনিভাবে। কিভাবে তোমাকে আমি বোঝাই, যে 2টো ভোটার কার্ড রাখা হচ্ছে। আচ্ছা, তুমি বারবার দেখাও যে ভোটার কার্ডগুলি আজকাল ওই ফেক ভোটার কার্ড তৈরির হাব হয়েছে বিভিন্ন জায়গায়। ধরা যাক বনগাঁয় একজনের বাড়ি, আবার রায়গঞ্জে তিনি গিয়ে একটা জমি কিনছেন, অথবা রায়গঞ্জের লোক দক্ষিণ কলকাতায় এসে আর একটা জমি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন। তুমি যে কোনো রেজিস্ট্রি অফিসে গেলে দেখতে পাবে যে সেখানে কিন্তু শুধু ডাবল এন্ট্রি নয়, হয়তো অনুপ্রবেশকারী তিনি ওই হাব থেকে ভোটার কার্ড, আধার কার্ড আর ফেক প্যান কার্ড তৈরি করে তিনি জমি কিনছেন। আর আজকাল যেহেতু ভোটগুলি হচ্ছে বিভিন্ন ফেজে, তার পক্ষেও সুবিধা হচ্ছে তিনি একবার রায়গঞ্জে ভোট দিয়ে আসছেন, আরেকবার এসে কলকাতায় এসে ভোট দিচ্ছেন। অর্থাৎ যারা স্থানীয় স্তরের পুলিশ বা স্থানীয় স্তরের নেতা, তাদেরকেও কিন্তু নজর রাখতে হবে যে জমিগুলি কেনা বেচা হচ্ছে, নজর রাখার কথা বলছো, তাদের বিরুদ্ধেই তো অভিযোগ যে তাদের মদতে, এবং আমি শুধু রাজনৈতিক দলকে বলবো না, পুলিশের একাংশ। যে প্রয়াসটা নেওয়া হয়েছে, প্রয়াসটা কিন্তু একেবারে ভুল নয়, কারণ অনুপ্রবেশকারী এবং ফলস ভোটার, ডাবল এন্ট্রি, এগুলোকে কিন্তু আটকাতেই হবে। আর দেশের পক্ষে এটা কিন্তু বেআইনিও নয়। অনুপ্রবেশের নারেটিভ আনা হচ্ছে, অনুপ্রবেশের এক্সাক্ট তথ্যটা রয়েছে 2011 সালের পর তো সেন্সাসই হয়নি। আমি একদম আপনাদের সঙ্গে একমত। 11 পরে ভারতবর্ষে কেন আদমশুমারি হবে না, এই প্রশ্ন আজকের নয়। কেন, কিসের ভয় ছিল? আমি এইখান থেকে, যেহেতু 22 লক্ষ বিরাট অঙ্ক বিহারে শুধুমাত্র মৃত ভোটার, আমাদের এই পশ্চিমবঙ্গের ছবিটা কি, মৃত ভোটারের ছবিটা ঠিক কি দাঁড়াচ্ছে দেখুন তো। তাঁরা কেউ বেঁচে নেই, অথচ আছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজ্য জুড়ে ভোটার তালিকায় এমন অদ্ভুতরে কাণ্ডই ঘটেছে, মৃতই হয়ে উঠেছেন জীবিত। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘাগড়া এলাকার বাসিন্দা অরবিন্দ বয়াল, 5 বছর আগেই তাঁর মৃত্যু হয়েছে। অথচ 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকায় ঘাগড়ার 53 নম্বর বুথের 850 নম্বরে অরবিন্দ বয়ালের নাম জলজল করছে। আমাদের কাজটা আমরা করে দিয়েছি, কিন্তু সরকার তার নিজের কাজটা করেনি। সে তার কী কারণে রেখেছে নাম তালিকা থেকে ডিলিট করেনি, সেটা তাদের ব্যাপার। আমরা তো এই বিষয়ে কিছু বলতে পারবো না। এটাকে কারেকশন করেনি বা ডিলিট করেনি, যে একজন মানুষ মারা গেছে তার এত দিন হয়ে গেছে, 1 বছর 2 বছর নয়, ও তো 5 বছর হয়ে গেছে। মহিষাদলের ওই একই বুথের বাসিন্দা অমলচন্দ্র মেট্টার মৃত্যু হয়েছে বছর 1.5 আগে, কিন্তু ভোটার তালিকায় তিনি আজও আছেন। ঘাগড়ার 53 নম্বর বুথেই আরও এক মৃত ভোটারের হদিশ পেয়েছে এবিপি আনন্দ। ভোটার তালিকায় 1006 নম্বরে নাম রয়েছে নবকান্ত মিশ্র, কিন্তু 4 বছর আগেই তার মৃত্যু হয়েছে। এটা কন্টিনিউয়াস প্রসেস, আগে বছরে 1 বার হতো, এখন 4 বার হচ্ছে। যদি এখানে যদি কিছু করা সম্ভব হয়, যে আমাদের বিলের মাধ্যমে উঠে আসে যে এই লোক মারা গেছে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে Form 7 এর মাধ্যমে সেটাকেই আবার সংশোধন করে নেওয়া যাবে। পূর্ব মেদিনীপুরের পর জলপাইগুড়ির গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 700 জন মৃত ভোটারের নাম রয়ে গেছে বলে অভিযোগ। তার মধ্যে শুধু 17/181 নম্বর বুথেই 7 জন। 2025 সালেও ভোটার তালিকায় নাম রয়েছে গোড়ালবাড়ির বাসিন্দা তমিনা খাতুনের, কিন্তু পরিবার বলছে 3 বছর আগেই তার মৃত্যু হয়েছে। তমিনা খাতুন কি হয়? ভাস্তি হয়। ভাস্তি হয়। হ্যাঁ। কতদিন আগে মারা গেছে? 5 বছর হলো।
এখনো কি নাম আছে ভোটার লিস্টে? ভোটার লিস্টের নাম আছে, সরকারের কাছে দাবি করছি তো এই নামটা আমাদের কেটে দেবে। হয়তো ভোটও পড়তে পারে, তাহলে ওইটা ভোটটাকে কেটে দিলে সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই। পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ির মতো উত্তর 24 পরগনার হাসনাবাদেও বহু মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গেছে বলে অভিযোগ। কারো 10 বছর তো কারো 5 বছর আগে মৃত্যু হয়েছে, অথচ ভোটার তালিকা থেকে নাকি নাম বাদ যায়নি। আপনার এমনি ডেথ সার্টিফিকেট তুলেছিলেন? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। পঞ্চায়েতের থেকে তুলেছিলেন তো? পঞ্চায়েত। পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনার মতোই মুর্শিদাবাদেও ভোটার তালিকায় ভূতের ছড়াছড়ি। বহরমপুরের গান্ধী কলোনির 117 ও 118 নম্বর বুথের ভোটার তালিকা নিয়ে শোরগোল পড়ে গেছে। এখানেও বহু মৃতের নাম এখনো তালিকায় থেকে গেছে। মারা গেছে। কতদিন হলো? 7-8 বছর। আপনি জানেন যে আপনার শ্বশুরমশাইয়ের ভোটার লিস্টে এখনো নাম আছে? না, জানি না আমরা। সেটা পৌরসভা থেকে সার্টিফিকেটটা দিয়েছে, ওখান থেকে তো কেটে দেওয়া দরকার। এটা পৌরসভা থেকে জানানো হয়েছিল যে নামটা কেটে দেওয়া, শ্বশুরমশাই মারা গেছে, তো এখনো কাটেনি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও একই ছবি। তারাপদ আউলিয়া, হ্যাঁ, জগদীশ আউলিয়ার বাবা তারাপদ আউলিয়া। না না, ইনি মারা গেছেন। সুধাংশু ঘরামি, ওখানে রজনী ঘরামির বাবা। ওনার ছেলের নাম জয়ন্ত ঘরামি, রজনী ঘরামি, ইনিও মারা গেছে। কালী বিশ্বাস একটা বয়স্ক ওখানে পরামানিক, উনিও মারা গেছে। এই যে নাম রয়েছে সুমন্ত বিশ্বাস, মনোরঞ্জন বেপারী, কৃষ্ণকান্ত বেপারী, এই সমস্ত নাম, এরা তো সব ডেট। এখানে প্রায় মৃত ভোটার আছে 30-35 খানারও বেশি। সামনের বছর বিধানসভা ভোটের আগে কি ওঝা সঠিকভাবে ছাড়াই বাছাই করতে পারবে? বিটন চক্রবর্তী, রাজা চট্টোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন্ত, আমি জাস্ট 3টে লাইনে শেষ করবো। প্রথম কথা, জয়ন্তদা যে কথাটা বললো যে এই ভুয়ো ভোটারদের সুবিধা হচ্ছে, দুটো জায়গায় থাকে, এক জায়গা থেকে এক জায়গায় যেহেতু ফেজে ফেজে ইলেকশন হয়। আচ্ছা সুমন্ত, কম ফেজে ইলেকশন করার কথা কারা বলে? 1 নম্বর বক্তব্য। 2 নম্বর, দাদা প্লিজ আমি কমপ্লিট করি। 2 নম্বর বক্তব্য, নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভুয়ো ভোটার নিয়ে কথা বললেন, আজকে তীর আমাদের দিকে। কম ফেজের কথা আমরা বললি, তীর আমাদের দিকে। 2 নম্বর কথা সুমন দা, জাস্ট একদম শুরুটা যেটা নিয়ে হয়েছিল একটা লাইন বলে দিই। ধরুন ইলেকশন কমিশন এই অফিসারদের উপর ব্যবস্থা নিতে পারছে, তার একটা মূল কারণ কি বলা হচ্ছে যে ইলেকশন প্রসেসের সঙ্গে জড়িত কোনো বিষয় হলে ইলেকশন কমিশন পারে। তো যদি ভোট এই নাম তোলা, নাম বাদ দেওয়া, এটা যদি এই প্রসেস হয় যেটা সারা বছর চলছে, ইলেকশন কমিশন পারে, কোড অফ কন্ডাক্ট না থাকলেও, তাহলে ওই প্রসেসে যদি ভুল নাম ঢোকে তাহলে সেটার দায়ও কেন নির্বাচন কমিশন নেবে না? আর 2 নম্বর বক্তব্য হচ্ছে যে দেখুন এখানে ইলেকশন কমিশন বৈধ ভোটার তালিকা সারা বছর ধরে বিচার হচ্ছে, তাহলে আপনি বলুন এই যে বলা হচ্ছে যে মানে সুপ্রিম কোর্টে আমি বলছি, এবার তোমার আমি চতুর্থ বলার আগে তৃতীয়টা বলি, সেই জন্যই তো এই 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা হলো। এটা অন্য কেউ নয়, নির্বাচন কমিশনের প্রসেসে যারা যারা দেখা গেছে এবং সিইও তদন্ত করে দেখেছেন, আমি ডিএম এর পার্টটা জানি না, সিইও 1% নিজে তদন্ত করে দেখেছেন যে ডেটা চেক করে যে পাসওয়ার্ডটা কম্প্রোমাইজড হয়েছে সেইখানে নিজের অংশের ওপরই তো ব্যবস্থা। ঘটনাচক্রে তারা রাজ্য সরকারের কর্মচারী বলে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত, জালিয়াতি করবে, পার্ট অফ দ্য প্রসেস। আমাদের বক্তব্য হচ্ছে এই অ্যাকশনটা যদি ওটার সাথে কানেক্টেড অ্যাকশন হয়, আপনি শুভেন্দু অধিকারী বললো এই নিয়ে আন্দোলন শুরু হলো, এসআইআর এর ঘোষণা হলো, তারপর কেন? আমি দেবাংশুর সঙ্গে কিন্তু একটা জায়গায় একমত, যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের তালিকায় যদি আলটিমেটলি ভুয়ো ভোটার ঢোকে, যে ভুয়ো ভোটারের উদাহরণ দেখালাম, তার দায় নির্বাচন কমিশনেরও, এটাই আমার মানতে কোনো অসুবিধা নেই। দেখুন, প্রথম কথা বলছি যে এই যে র্যান্ডম সার্ভে, র্যান্ডম রিভিশন করেই যে যদি এইরকম পাওয়া যায়, ওই আগে কি ছিল না কোভিডের সময় ওই RT-PCR কি সব করতো, র্যান্ডম করে বোঝা যেত, এই র্যান্ডম রিভিশন করেই যদি এইরকম একটাই শুধুমাত্র একটা বিধানসভা থেকেই 50 জন একটা বুথ থেকে যদি পাওয়া যায়, তাহলে বুঝতে পারছি না 88,000 90,000 বুথে তাহলে কতগুলো বেরোবে। সেই দায়টা নির্বাচন কমিশনের তার ফেলিয়ারের দায় নিশ্চয়ই নেবে, ভুয়ো ভোটার থাকলেও নেবে, বা যদি কেউ জীবন্ত মানুষ ফিরে আসে জমালে জীবন্ত মানুষ মধ্যে দেবে। আমার বিহার নিয়ে একটা প্রশ্ন যেটা অর্ণব বললেন, উনি বললেন যে আমি বলছি বলে, উনি তো যে বাহুবলী কিনা জানি না, যে ওনার বচনই ওনার শাসন। আমি খালি বলছি যে 899 জন বিএলএ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট অফ ইন্ডিয়ার আছে, সিপিআইএম কোস্তাবের দলের, সেখান থেকেও আজ পর্যন্ত 6 দিন হয়ে গেল। ডেলি বুলেটিন আছে, আরে চিরাগ পাসওয়ান কেমন বলছে মিয়াপুর থেকে নিয়েছে, অন ক্যামেরা নিয়েছে, আবার আরে অন ক্যামেরা নিয়েছে। দেখি আমি বিহার থেকে বাংলার দুজনকে এক লাইনে সাম আপ করি যে আমি এইখানে একমত যে একজন বেআইনি ভোটারও, আমি বলছি যে খুব সহজেই এটা চলে যে একজন বেআইনি ভোটারও
তালিকায় যেন না থাকে এবং একজন ন্যায্য ভোটারেরও যেন ভোটাধিকার বাদ না যায়। খুব সিম্পল। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। শেখ শামীম তিনি লিখছেন, ভয় দেখানোর আগে অফিসারদের সাসপেনশন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া উচিত। বিভাস চৌধুরী লিখছেন, নির্বাচন কমিশনকে এভাবে বাধা দেওয়া হলে রাজ্যে ভোট কি আদৌ করা যাবে? সৌমাল্য জানা লিখছেন, কমিশন আর রাজ্য সরকার কেউ কারো সঙ্গে সহযোগিতা না করলে শেষমেশ ভোটারের কপালে দুর্ভোগ আছে। সুভাষ ঘোষরাজা লিখছেন, মুখ্যমন্ত্রী হয়তো কোনো অশনি সংকেত দেখতে পাচ্ছেন, না হলে অযথা কমিশনের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন কেন? ঠিক এইখান থেকে আরেকটা বিষয় যেটা একেবারে আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত এবং অত্যন্ত বড় বিষয়, সেটা হচ্ছে শুল্ক। নজিরবিহীন শুল্ক যুদ্ধ কেন বলবো, একেবারে চাপিয়ে দেওয়া হলো 25% প্লাস 25%, অর্থাৎ 50% শুল্ক, এবং এশিয়ার মধ্যে সব থেকে বেশি শুল্ক চাপানো হলো ভারতের ঘাড়ে। কে চাপালেন? ট্রাম্প। ভারতীয় বিদেশ মন্ত্রক বলছে দেশের স্বার্থে যা করার দরকার আমরা করব, কিন্তু 50% এর কতটা ইম্প্যাক্ট পড়তে পারে অর্থনীতিবিদরা যথেষ্ট আশঙ্কায়। দেখুন, ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধের তীব্রতা চরমে তুললেন ডোনাল্ড ট্রাম্প। আগেই হুমকি দিয়েছিলেন, আর এবার বাস্তবে তা করে ভারতের উপর আরো 25% শুল্ক আরোপ করল আমেরিকা, যার ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 50%, যা গোটা এশিয়ায় সর্বোচ্চ। বুধবার এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। 27 আগস্ট থেকে এই ভয়ঙ্কর চড়া হারে শুল্ক ভারতের উপর কার্যকর হবে। ভারতের রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার জেরেই যে ভারতকে তিনি শাস্তি দিচ্ছেন তা ইতিমধ্যেই একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ভারত যে শুধু রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে তা নয়, বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশিরভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে। এদিকে রাশিয়ার যুদ্ধ প্রক্রিয়া ইউক্রেনের কত মানুষের প্রাণ কাটছে তার পরোয়াও করছে না ভারত। এই কারণেই আমি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও বৃদ্ধি করব। এরপরে বুধবার 25% শুল্কের উপর আরও 25% শুল্ক চাপিয়ে ভারতকে শাস্তি দিলেন তিনি। যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে একটি দেশের রাষ্ট্রপতি, বিশেষ করে আমেরিকার মতো যারা এতদিন ধরে ডেমোক্রেটিক পদ্ধতিতে ভীষণ রকম বিশ্বাস করে এসছে, তাদের রাষ্ট্রপতি এরকম একনায়কতন্ত্রী আচরণ করছেন, এটা কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার যে পদ্ধতি তার সঙ্গে একেবারে খাপ খায় না। ভারতবর্ষ রাশিয়া থেকে কোভিডের সময় শুরু করে বিরাট পরিমাণ অপরিশোধিত তেল কেনে, সেই তেল এখানে পরিশোধন করে ইউরোপে এবং কিছুটা আমেরিকাতেও বিক্রি হয়। সেখানে ট্রাম্প হস্তক্ষেপ করতে চাইছেন কারণ ওনার পেছনে তেলের লবি আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়ে ভারতবর্ষের বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ করা উচিত। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একদা নরেন্দ্র মোদীর কার্যত বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কার্যত ট্রাম্পের হয়ে ভোট প্রচার করেছিলেন তিনি। কিন্তু সেই ট্রাম্পই এখন যেভাবে ভারতের উপর বোঝা চাপাচ্ছেন তা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। আমেরিকার শুল্ক দাদাগিরির প্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধানমন্ত্রী মোদী 2019 সেপ্টেম্বরে আমেরিকা গেছিলেন এবং হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। সেই অনুষ্ঠানে ট্রাম্পও ছিলেন। প্রধানমন্ত্রী মোদী পরম্পরা ভেঙে প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, আব কি বার ট্রাম্প সরকার। 2020 ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী আহমেদাবাদে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে প্রধানমন্ত্রী মোদীকে বন্ধু বলে দাবি করছেন, অন্যদিকে ভারতের ওপর কঠোর আঘাত হানছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিকেন্দ্রিক প্রচারমুখী জড়িয়ে ধরার কূটনীতির উপর নির্ভরশীল বিদেশ নীতি পুরোপুরি ব্যর্থ। ভারতের বিদেশ নীতি এবং শাসন প্রক্রিয়ায় ব্যাপক বদল আনার প্রয়োজন রয়েছে। हमारी सरकार से जो केंद्र सरकार है उसमें से कोई मंत्री क्यों नहीं कोई जवाब दे रहा है? प्रधानमंत्री को छोड़िए, मंत्री भी नहीं जवाब देने के लिए कोई हिम्मत दिखा रहे। ये कौन सी बात हुई? तो कुछ न कुछ हमारे देश ने जवाब तो देना जरूरी है। क्यों सब मंत्री चुप है? শুল্ক যুদ্ধ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু করলেন, কিন্তু এই যুদ্ধ শেষ করবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমেরিকা চাইছিল যে আমেরিকার কৃষি পণ্য, দুগ্ধজাত পণ্য এবং ওষুধ ভারতের বাজারে কম শুল্কে বিক্রি করবে। নরেন্দ্র মোদী কম শুল্কে খুলে দিতে রাজি হননি। ডোনাল্ড ট্রাম্পের সেটাই আসল রাগ। অস্থায়ীভাবে সামান্য ধাক্কা এলেও সেই ধাক্কা ভারত সামলে উঠবে, ভারতের জন্য নতুন দিগন্ত খুলবে, ভারত উৎপাদন শিল্পের একটি নতুন গন্তব্য হতে চলেছেন এবং ট্রাম্পের শুরু করা শুল্ক যুদ্ধ আপনার কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে ভারত শেষ করবে।
তবে ভারতও যে আমেরিকার কাছে মাথা নত করছে না তা স্পষ্ট করে দিয়ে বিদেশ মন্ত্রকও পাল্টা বিবৃতিতে পরিষ্কার বলেছে, রাশিয়া থেকে ভারতে তেল আমদানির বিষয়টি নিয়ে সম্প্রতি খড়গহস্ত হয়েছে আমেরিকা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অন্যান্য দেশ জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের জন্যই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে আমেরিকা। আবার আমরা বলছি, এই পদক্ষেপ ভুল, অন্যায্য, অযৌক্তিক। দেশের স্বার্থ রক্ষায় সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত। पिछले 11 साल से जो हमारी विदेश नीति रही है, हमारे प्रधानमंत्री की जो अरबों रुपए खर्च करके विदेश यात्राएं रही हैं, बड़े बड़े इवेंट्स हुए हैं, फैंसी ड्रेस कॉम्पिटिशन्स हुई हैं, उससे देश को कोई लाभ 11 साल में नहीं मिला। चीन हो, अमेरिका हो, यूरोप हो, बड़े बड़े समिट्स में जाते हैं, खाली हाथ लौटकर आ जाते हैं। अब जो अमेरिका ने किया है ये हमारी अर्थव्यवस्था के लिए घातक है, हमारे एक्सपोर्टर्स के लिए घातक है, हमारे मैन्युफैक्चरर्स के लिए घातक है। और हमें उम्मीद है कि प्रधानमंत्री अब कम से कम सीधे खड़े हों, बिना डरे ट्रंप की आंखों में आंखें डालकर नेगोशिएट करें। এখন প্রশ্ন হলো, শেষ অবধি ভারতের উপর আর কত বোঝা চাপাবেন ডোনাল্ড ট্রাম্প? কি সমাধান সূত্র বের করবেন নরেন্দ্র মোদী? আমেরিকার এই চাপের আবহেই 31শে আগস্ট দুদিনের চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এসসিও সম্মেলনে অংশ নেবেন তিনি। এবিপি আনন্দ। দেখুন, অনেকেই এবিপি আনন্দ নিউজ রুমে ফোন করে একেবারে ডিটেল রিপোর্ট চাইছেন যে আজকে ডিএর মামলায় কি হলো। আপনারা জানেন সোম মঙ্গলের পর আজকে বুধবার শুনানি চলল, দীর্ঘ শুনানি। আজকে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মন্তব্য করেন যে রাজ্য সরকার আগেকার দিনে ঋণদাতাদের মতো অর্থ সঞ্চয় করে রাখছে যেটা অন্য কাউকে দিয়ে দেয়া যায়। আমি বলছি আজকের পর আবার আগামীকাল এই নিয়ে শুনানি আছে। দ্রুত আজকে গোটা দিন এই ডিএর মামলার একের পর এক গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হলো, কে কি বললেন, সমস্ত আপডেট আপনাদের সামনে। রাজ্য সরকার আগেকার দিনের ঋণদাতাদের মতো অর্থ সঞ্চয় করে রাখছে যাতে সেটা অন্য কাউকে দেয়া যায়। বুধবার ডিএ মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। সোম মঙ্গলের পর বুধবার সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি হয়। এই দিন মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবী গোপাল সুব্রমণ্যমের উদ্দেশ্যে বিচারপতি মিশ্র বলেন, আমাদের এমন একটা উদাহরণ দিন যেখান থেকে দেখা যায় যে একই পদমর্যাদায় কলকাতায় কর্মরত কোনো কর্মচারীর থেকে দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইয়ের ইউথ হস্টেলে কর্মরত কর্মচারী বেশি মহার্ঘ ভাতা পান বা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান। আইনজীবী গোপাল সুব্রমণ্যম বলেন, তাদের কাছে নিশ্চয়ই সেই উদাহরণ আছে। তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র জানতে চান, দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইয়ের ইউথ হস্টেলের কর্মীদের জন্য কি আলাদা করে কোনো নির্দেশিকা বা গভর্নমেন্ট অর্ডার জারি করা হয়েছে? উত্তরে মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রমণ্যম জানান, সম্ভবত না। তখন বিচারপতি মিশ্র বলেন, তার মানে আপনাদের বক্তব্য অনুযায়ী আপনারা বেশ কিছু সময় ধরে প্রাপ্য মহার্ঘ ভাতা পাচ্ছেন না? আইনজীবী সুব্রমণ্যম বলেন, না, মাঝে সামান্য কিছু দেয়া হয়েছিল। একই সরকারের কর্মচারী বঙ্গভবন এবং চেন্নাইয়ে যারা কর্মরত তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে এআইসিপিআই হচ্ছে। আমরা কখনোই বলছি না যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আর স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি এক, কিন্তু লিঙ্কেজ পয়েন্টটা হচ্ছে এআইসিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তার কারণ গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এআইসিপিআই একটাই। একই এআইসিপিআই মেনে গোটা দেশ কাজ করে, একই রকম ইনফ্লেশন সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারপরেও যে ডিসক্রিমিনেশন, সেই ডিসক্রিমিনেশনটাকে মানে তুলে ধরা হয়। যে সরকারটা প্রত্যেক মুহূর্তে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বুড়ো আঙুল দেখায়, তাকে আইনের পথে ফেরত নিয়ে আসার লড়াইও বটে। বিচারপতি মিশ্র এদিন বলেন, রাজ্য আগেকার দিনে ঋণদাতাদের মতো অর্থ সঞ্চয় করে রাখছে যাতে সেটা অন্য কাউকে দেয়া যায়। পাশাপাশি তিনি এও বলেন, আমরা বোঝার চেষ্টা করছি যে এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি শুধুমাত্র হিসাব করার একটা প্রক্রিয়া, নাকি এআইসিপিআই মানেই হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ। আমরা এটাও জানার চেষ্টা করছি যে এআইসিপিআই অনুসারেই কি রাজ্যগুলিকে মহার্ঘ ভাতার হিসাব করতে হবে। মামলাকারী কর্মচারীদের সংগঠনের আইনজীবী মনজিৎ সিং পাটওয়ালিয়া বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে সময় নিচ্ছে সেটাই মূল সমস্যা। কমপক্ষে বছরে দুবার দিলেও সমস্যা থাকে না, কিন্তু এখানে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী আরও বলেন, মহার্ঘ ভাতা দিতে রাজ্য বাধ্য। তখন বিচারপতি সঞ্জয় করল বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি হাইকোর্ট সব অভিযোগের নিষ্পত্তি করে দেয় তাহলে তারা আবার মামলা কেন ট্রাইব্যুনালের কাছে ফেরত পাঠালো? মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার যখন তার কিছু কর্মচারীকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে তার মানে এটা বুঝতে হবে যে রাজ্য কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে চলছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে।
সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা জানেন প্রকৃতির রোষে একেবারে তছনছ উত্তরকাশী। এখনো পর্যন্ত যে ফিগার আমার কাছে এসেছে তাতে 2 জন সেনা জওয়ান এবং 5 জন সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে। 11 জন সেনা জওয়ান সহ শতাধিক মানুষ এখনও নিখোঁজ। গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছে এবিপি আনন্দ। আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায় কি ছবি তুলে ধরেছেন দেখাবো। দেবভূমিতে ফের বিপর্যয়, মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। প্রকৃতির রোষের ধরা থেকে কার্যত মুছে গেল পর্যটকদের পছন্দের ছোট্ট পাহাড়ি গ্রাম ধরালি। খেলনা বাড়ির মতো ভেসে যাচ্ছে ঘর, জলকাদায় ভেসে যাচ্ছে আস্ত গাড়ি, রাস্তায় নামছে ভয়াবহ ধস। এই ভয়াবহ পরিস্থিতিতে দেবভূমিতে পৌঁছেছে এবিপি আনন্দ। প্রবল বৃষ্টি এবং তার জেরে ধসের জেরে গোটা এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে বিপর্যয়ের চেহারা যেটা দেখা যাচ্ছে। গঙ্গোত্রী হাইওয়ের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, যার একটা নির্দিষ্ট লেন কার্যত বন্ধ হয়ে গিয়েছে এবং 10 থেকে 15 কিলোমিটার জুড়ে এই যে হাইওয়ে তা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 ধামের মধ্যে 2টি ধাম মূলত যাত্রা এখান থেকে শুরু হয় উত্তরকাশীর। সামনে যে বোর্ড রয়েছে, ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিনহাকে বলবো দেখাতে, যে শ্রী গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম যাত্রা মে আপকা হার্দিক স্বাগত হয়। অর্থাৎ পুণ্যার্থী যারা রয়েছেন তারা কিন্তু এইখান থেকেই কার্যত তারা যাত্রা শুরু করেন। মঙ্গলবার দুপুরে মেঘভাঙা বৃষ্টির ফলে উত্তরকাশীর ক্ষীরগঙ্গা নদীতে আসে হড়পা বান। সূত্রের খবর, 12,500 ফুট উপর থেকে প্রায় 45 কিলোমিটার বেগে নেমে আসে হড়পা বান। 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে মৃত্যুপুরী হয়ে ওঠে ধরালি গ্রাম, ভেসে যায় হর্ষিল সেনা ছাউনি। আমরা এই মুহূর্তে উত্তরকাশীর ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিছুটা দূর ওপরে গেলেই কিন্তু সুখী টপ, যেখানে গতকালকে দ্বিতীয় দফাতে মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে কিন্তু হড়পা বান আসে। সেই সুখী টপ যা দেখা যাচ্ছে রাস্তা পুরোপুরি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং এই সুখী টপের ঠিক পরেই হচ্ছে হর্ষিল, যেখানে ইন্ডিয়ান ক্যাম্পের একটা বেস ক্যাম্প ভেসে যায়, যার ফলে অনেক যারা ভারতীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা এই মুহূর্তে মিসিং রয়েছেন। এবং তার ঠিক আরও প্রায় 50 কিলোমিটার পরে কিন্তু রয়েছে সেই জায়গা ধরালি গ্রাম, যা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সূত্রের খবর, ধরালি গ্রামে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, নিখোঁজ 100 জনেরও বেশি। এটিকে বলা হয় কিন্তু গঙ্গোত্রী হাইওয়ে। ঠিক এখান থেকে আরো 140 কিলোমিটার দূরে গঙ্গোত্রী, এবং তার আগে যেটা দেখা যাচ্ছে যে গতকালকে যে মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে যে হড়পা বান এবং তার আগে লাগাতার এই যে গোটা এলাকা জুড়ে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি পড়েছে, তার জের কিন্তু পড়েছে এই হাইওয়ের উপরেও। এবং গঙ্গোত্রী হাইওয়ে যা এখান থেকে আর কিছু দূর রয়েছে, সেই যে হাইওয়ে দেখা যাচ্ছে যে ওপর থেকে ধস নামার ফলে যে বর্ডার লাইন রয়েছে বা যে গার্ড রয়েছে সেটাকে ভেদ করে পুরো যে সেই যে পাথরের চাই তা কিন্তু রাস্তায় নেমে এসেছে। কিন্তু কি এই মেঘভাঙা বৃষ্টি? আবহাওয়াবিদদের মতে 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। এই বিপর্যয়ের নেপথ্যে কিউমুলোনিম্বাস মেঘ। দেখতে পাচ্ছ পাহাড়ের যা অবস্থা, গতকালকে এখানে ধসের ফলে একেবারে হড়পা বান এবং হড়পা বানের পরে গতকালকে বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হয়, তার জেরে কিন্তু রাস্তা বলতে আর কোনো কিছু অবশিষ্ট নেই এবং একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে 10 থেকে 15 কিলোমিটার জুড়ে কিন্তু রাস্তা এরকমই এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। গতকাল একেবারে মাঝরাত পর্যন্ত এই গোটা রাস্তা বন্ধ ছিল, সার গাড়ি আগে থেকে দাঁড়িয়েছিল যা উত্তরকাশীর দিকে যাচ্ছে বা উত্তরকাশী থেকে যে গাড়িগুলো বেরোনোর চেষ্টা করছিল সেইগুলো, এবং মাঝরাত থেকে আজকে সকাল পর্যন্ত এই কাজ চলে এবং তারপরে কিন্তু একটা নির্দিষ্ট লেনকে খোলার সম্ভাবনা হয়েছে। বুধবার হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তরাখণ্ড। কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঁকা ভূত, আর সেই সব ভূতেরা নাকি লুকিয়ে ভোটার লিস্টে। বিহারে খসড়া তালিকায় 65 লক্ষ নাম বাদ যাওয়ার পর বিরোধীরা বলছে এ রাজ্যে এসআইআর হলে ভোটার লিস্টে ঘাপটি মেরে বসে থাকা ভূতগুলো নাকি
ধরা পড়বে। অন্যদিকে তৃণমূল বলছে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে শুধু রাজনীতির স্বার্থে এই এসআইআর। আবার এ নিয়ে দিল্লিতে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই এক সুরে আক্রমণ করছে বিজেপিকে। অন্যদিকে এ রাজ্যেও শুরু হয়ে গেছে এসআইআরের তোড়জোড়, দেখলেন আপনারা। এখন সত্যি ভূতেরা ধরা পড়বে নাকি পুরোটাই রাজনীতির খেলা, সে তো বলবে সময়। আমরা এসব নিয়ে রসিকতা করি বলে আবার ভূতুরে কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। We must stop it. কেস দেবেন না প্লিজ।